আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। গত সোমবার রাতে গ্রেপ্তার হয়েছে 111-এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। গতকাল বুধবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ। মাত্র দুদিনের মাথায় দুজন গুরুত্বপূর্ণ সাবেক সামরিক কর্মকর্তার গ্রেপ্তারের প্রেক্ষিতে এখন একটি প্রশ্ন উঠেছে, এর পরে তাহলে কার পালা? সে কি সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া? আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। রাজনীতির এই খেলাটা, এই যে সাবেক সেনা প্রধানদের গ্রেপ্তার, এটা কিন্তু আমরা অনেকেই ধারণা করতে পারিনি। বিশেষ করে তারেক রহমান যখন একটা ধারণা দিয়েছিলেন যে তিনি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না এবং তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রুমির কাছে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। কিন্তু এই দুটো গ্রেপ্তারের পরে এই আলোচনাটা এখন নতুনভাবে আসছে। কি অপরাধ ছিল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সেটি নিয়ে আমি আপনাদের সাথে আগেই কথা বলেছি। এখন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদের কি অপরাধ? তিনি এই 111 সরকারের সময়ে তিনিও একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ছিলেন এবং তিনি 2008-এর শেষ দিকে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো ডিজিএফআই এর একটা অংশ তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জলসিঁড়ি প্রকল্প, আর্মি অফিসারদের জন্য একটা খুব দৃষ্টিনন্দন একটা হাউজিং প্লট করা হয়েছে, বিশাল প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টের সাথেও তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছিল। গত বছরের মে মাসে তার এবং তার স্ত্রীর বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে, তার বাসা থেকে না। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে যেমন বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে করা হয়েছে বাসার বাইরে অন্য জায়গা থেকে। তো এখন যেটা শুরুতেই বললাম যে এর পরে কি তাহলে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া? আমি যখন ইকবাল করিম ভূঁইয়া নামটি বললাম, আপনি তখন হয়তো ভাবছেন যে তা কি করে হয়? এই লোকটাকে জুলাই আগস্টে লাল বিপ্লবী হিসেবে দেখা গেছে। হ্যাঁ, তিনি রাওয়ায় প্রাক্তন সামরিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন, তিনি রাজপথে নেমেছেন, তিনি শেখ হাসিনার সরকারের পতনের জন্য আন্দোলন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার জন্য তিনি চেষ্টা করেছেন। তো ইকবাল করিম ভূঁইয়ার জুলাই আগস্টের ভূমিকা 2024 সালের, তার সাথে তার অতীতে বিশেষ করে সেনা প্রধান হিসেবে কিংবা তারও আগে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে যখন দায়িত্ব পালন করছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, সেই বিষয়গুলো আপনি কিন্তু মেলাতে পারবেন না। এই ইকবাল করিম ভূঁইয়া সেই নাটের গুরু যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বাসভবন থেকে বের করার ব্যাপারে মূল ভূমিকা পালন করেছিল। জেনারেল জিয়াউর রহমান যে বাড়িটাতে ক্যান্টনমেন্টে থাকতেন, এটা ছিল একটা এ গ্রেডের প্রপার্টি। সেনা আইন অনুযায়ী কোনো এ গ্রেডের প্রপার্টি কাউকে দান করা যায় না। কিন্তু আপনারা জানেন যে একটা বিশেষ পরিস্থিতিতে জেনারেল এরশাদ এটি দান করেছিলেন জেনারেল জিয়ার স্ত্রী এবং পরিবারকে। তাহলে এই ইকবাল করিম ভূঁইয়া সেটা পয়েন্ট আউট করে বলেছেন, যেহেতু এ গ্রেডের প্রপার্টি হ্যান্ড ওভার করা যায় না, কাউকে দেওয়া যায় না, সো এটা ওয়াজ ইললিগাল। সো কাগজে কলমে তাকে দেখে তাদের উচ্ছেদ করা হয়েছে, পরবর্তীতে বাড়িটা ভাঙা হয়েছে। কি করা যেত, যেটা করা হয়নি, আমি আলাপ করে জেনেছি যে প্রথমে এই এ গ্রেডের প্রপার্টিটাকে ডিগ্রেড করে, ডাউনগ্রেড করে এটাকে বি গ্রেডের প্রপার্টি করা যেত এবং বি গ্রেডের প্রপার্টি করে তখন এইটা বেগম জিয়াকে দেওয়া যেত। কিন্তু যেহেতু দেওয়া হয়নি, যেহেতু
দেওয়ার সময় একটা আইনের ব্যত্যয় ঘটেছিল। সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত এই লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তখন সেটি পয়েন্ট আউট করেন এবং পরবর্তীতে বেগম জিয়ার উচ্ছেদ, বাড়ি ভাঙা সব কিছুতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন এবং বেগম জিয়ার এই বাড়ি যখন ভাঙা হয়, তার যখন উচ্ছেদ হয়, এই সব কিছু ভিডিও করেছিলেন একজন সেই সময় মেজর পদের সামরিক কর্মকর্তা। তাকে আপনারা চেনেন? ইউটিউবে নিউ ইয়র্ক থেকে খুব বড় বড় কথা বলে, আমাদের এক ছোট ভাই। সে নিজে এই বাড়ি ভাঙার এই কাজগুলোতে ভিডিওর দায়িত্ব পালন করছিল। তো এই ইকবাল করিম ভূঁইয়া আওয়ামী লীগ আমলে এত বেশি বেনিফিট নিয়েছেন এবং অনেকে বলে এই যে জিয়াউর রহমানের বাড়ি ভাঙা, তাদের উচ্ছেদ করা, এর প্রধান পুরস্কার হিসেবে তিনি সেনা প্রধানের পদও পেয়েছিলেন। তিনি কিন্তু একটা 2 বছরের লং কোর্স করা আর্মি অফিসার না, তিনি 9 মাসের একটা শর্ট কোর্স করা লোক, যিনি সেনা প্রধান হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে 250 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট নিয়েছিলেন, যেটা মালয়েশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার করেছিলেন এবং পরবর্তীতে নিজের অংশটা বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার তিনি আর্ন করেছেন। তার ডিওএইচএস এ একটা বাড়ি, সম্ভবত মহাখালীতে তার একটা বাড়ি, জায়গায় বাড়ি করেছেন। সেই বাড়ি করতে গিয়ে যদি প্ল্যান মানেননি, যে নিয়ম কানুন সবকিছুর ব্যত্যয় করেছে ব্যক্তিগত ক্ষমতা দেখি। তিনি 2009 সালের ডিসেম্বরে জলসিঁড়ি আবাসিক প্রকল্প, যেটার কথা বলছিলাম, সেটা চেয়ারম্যান নির্বাচিত হন এবং 2010 সালের 23শে অক্টোবর এই জলসিঁড়ি প্রজেক্টে অনেকের কাছ থেকে জমি জোর করে নেওয়া হয়েছে, নামমাত্র টাকায় নেওয়া হয়েছে। তো গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তারা এটার প্রতিবাদ জানিয়েছিল, তারা এই জমি জলসিঁড়ি প্রজেক্টে দিতে চায়নি। তখন সেনা ক্যাম্প থেকে গুলি করা হয়েছিল এবং সেখানে প্রচুর লোক হতাহত হয়েছিল। কিন্তু সেখানে এই তখন ডিজিএফআই দিয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা দিয়ে এই হত্যা মামলা করতে দেওয়া হয়নি। গ্রামবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল এবং শক্তি দেখিয়ে তাদের আইনি যে অধিকার সেটিও তাদের রক্ষা করা যায়নি। তো এই হলো ইকবাল করিম ভূঁইয়া, শেখ হাসিনা সরকারের অন্যতম বেনিফিশিয়ারি। পরবর্তীতে তিনি ভোল বদলেছেন এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি অনেক কাহিনী করেছেন। একজন সাবেক সেনাপ্রধান হওয়া সত্ত্বেও তিনি আইসিটিতে গিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছেন। সো এখন তার সেই আমলনামা ধরে টান পড়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে ভয়ে আছেন, যিনি আশঙ্কা করছেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। শুধু যে সেনা কর্মকর্তারাই গ্রেপ্তার হবে তা না, 111-এর সাথে জড়িত অনেক সুশীলও কিন্তু গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। সেই সময় যেসব সুশীল এই 111 সরকারের পালে হাওয়া দিয়েছিল, তাদের দিকেও গোয়েন্দারা নজর রাখছে এবং কয়েকজন দেখলাম বেশ ভীত সন্ত্রস্ত এবং তারা বলছে যে আমরা কি অন্যায় কিছু করেছিলাম কিনা, তারা ভুলে গেছে। তাদের মধ্যে একজন, তিনি বিশেষ আতঙ্কে আছেন এবং তিনি, তাকে আমি নাম না বললেও আপনারা চিনবেন। তিনি জাতিকে বলেছিলেন যে শেখ হাসিনার সরকার $16 বিলিয়ন প্রতি বছর পাচার করেছে, এরকম একটা কাল্পনিক হিসাব দিয়েছিল, যেটা এই 15 বছরের হিসাব করলে অনেক টাকা হয়ে যায়। তো ন্যাচারালি তাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই ফিগারটা পেলেন কোথায়। তো বলেন যে আমি কি করব, আমাকে তো এজেন্সি থেকে সাপ্লাই করেছে। তো এজেন্সি থেকে সাপ্লাই করছে আপনি বলছেন কেন? আপনি মিথ্যে কথা বলে একটা সরকারের উপরে একটা কালিমা লাগিয়ে দিলেন এবং আজকে আপনি ভয় পাচ্ছেন। আপনি 111-এও একই কাজ করেছেন, ইউনূসের এই 18 মাসেও আপনি একই কাজ করেছেন, সেই দালালি, ক্ষমতার পদলেহন করেছেন। তো আজকে যখন টান পড়েছে আপনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, দেখা যাক গ্রেপ্তার হন কিনা। তবে তারেক রহমান যে 111-এর সেই হিসাব ভোলেননি, তিনি প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণে জামাতের কাছ থেকেও সরকারের উপর একটা প্রেশার আছে। সুতরাং সেটিও তারেক রহমানের এই সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করছে। এখন আমরা অপেক্ষা করি, দেখা যাক
আগামীতে কাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় বন্ধুরা, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এখনো প্রতিকূল পরিবেশেই স্বাধীনতা উদযাপিত হয়। ইউনূসের আমলে তো আপনারা দেখেছেন, এবার অন্তত কিছুটা উন্নতি হয়েছে। আজকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হয়েছে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একটা বিষয় যে আজকে ইকবাল করিম ভূঁইয়া কিন্তু এই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যাননি, অর্থাৎ তিনি ইতিমধ্যেই একটা প্রিপারেশন হয়তো নিচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন। কথিত জুলাই বিপ্লবের পর সেই যে নয়া বন্দোবস্ত আর ইউনূসের সেই রিসেট বাটন চাপার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মনে আছে নিশ্চয়ই ৭১কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করার হুক্কা হওয়া দাবির কথা। আমি জানি না আপনাদের কাছে সেই নয়া বন্দোবস্ত, রিসেট বাটন চাপা কিংবা ৭১কে ২৪ দিয়ে প্রতিস্থাপনের মানে কি ছিল। আমার কাছে এসব ছিল দেশের ভেতর ঘাটে পথে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলা, ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দেওয়া এবং তারপর একটি সাজানো নির্বাচনে জামায়াতকে ক্ষমতা দিতে দিতে বিদেশি চাপে তাদেরকে বিরোধী দলের বিপুল সংখ্যক আসন দিয়ে সংসদে পাঠানো, যেখানে বসে তারা প্রথম দিনই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের জন্য শোক প্রস্তাব পাশ করিয়ে নিতে পারে। আর নেবে নাই বা কেন বলুন তো? আমার কাছে রিসেট বাটন মানে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারকে মুক্তি দিয়ে সংসদ সদস্য হিসাবে বাংলাদেশের গলায় ঝুলিয়ে দেওয়া। এসব নিয়েই তো ২০২৬ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এসেছে, কি তাই না? গত এক বছরে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো জামায়াত ইসলামীর পুনরুজ্জীবন। যে দলটি ৭১-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে গণহত্যায় অংশ নিয়েছিল, সেই দলই এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখন বাংলাদেশের দ্বিতীয় প্রধান দল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে দলকে সন্ত্রাসী, ক্রিমিনাল, মানবতা বিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, যার শীর্ষ ৫ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সেই দল এখন নিজেকে শুধু পুনর্বাসিতই করেনি, বরং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যখন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ১৯৭১ সালের নির্মমতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সোচ্চার, তখন খোদ বাংলাদেশে চলছে উল্টো রথযাত্রা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা কেবল একটি নথি নয়, বরং ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের স্বীকৃতি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ১৯৭১ সালে অপারেশন সার্চ লাইটের নামে যা হয়েছিল তা গণহত্যা এবং একই হত্যাযজ্ঞে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য জামায়াত ইসলামীকে বিচারের মুখোমুখি করা উচিত। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস বলুন তো? ঠিক এই সময়েই বাংলাদেশে কথিত জুলাই বিপ্লবের পরবর্তী অধ্যায়ে সেই জামায়াত ইসলামী রাজনৈতিক পুনরুজ্জীবন ঘটেছে বলে সবাই আনন্দিত। প্রবল দাপটের সঙ্গে তারা বাংলাদেশে রাজনীতি করছে। মার্কিন মুলুকে যখন হিন্দু অ্যাকশনের মতো সংগঠনগুলো ৭১-এর গণহত্যার বিচার এবং জামায়াতের নিষিদ্ধকরণ নিয়ে সরব, তখন ঢাকার রাজপথে এবং ক্ষমতার অলিন্দে ৭১-এর পরাজিত শক্তির আস্ফালন জাতি হিসেবে আমাদের অস্তিত্বের সংকটকে প্রকট করে তুলেছে। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে দখলদার বাহিনী হিসাবে উল্লেখ করার ঘটনাটি এই নতুন বন্দোবস্তেরই অংশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত একটি প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌলিক চরিত্রটিকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। মুক্তিযুদ্ধ শব্দটি এড়িয়ে প্রতিরোধ যুদ্ধ বলার মধ্যে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা হলো এই যুদ্ধের স্বাধীনতা সংগ্রামের চরিত্রটিকে ঝাপসা করে দেওয়া, বদলে দেওয়া। জাতীয় সংসদে ৭১-এর যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাবের ঘটনাটি এই বিকৃত রাজনীতির চূড়ান্ত নমুনা।
যারা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছিল তাদের জন্য জাতীয় সংসদের শোক প্রস্তাব। ভাবুন একবার, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এটি শুধু একটি প্রাতিষ্ঠানিক অবমাননা নয়, বরং গোটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এক ধরনের ঘোষণা। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক তোলা হচ্ছে তাও এই বৃহত্তর প্রকল্পের অংশ। 30 লাখ শহীদের সংখ্যাটি নিয়ে প্রশ্ন তুলে আসলে সেই গণহত্যার ভয়াবহতাকে খাটো করে দেখানোর চেষ্টা হচ্ছে। অথচ যুদ্ধের মাত্র 4 মাসের মাথায় অন্নদা শঙ্কর রায় বহু লক্ষ মরেছে বলে লিখেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার আগেই বিভিন্ন পত্রিকায় 30 লাখ শহীদের কথা প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন সেই সংখ্যাটিকেই আওয়ামী বয়ান বলে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যে চিত্র আপনার সামনে আসে তা হলো 71-এ যারা পরাজিত হয়েছিল এখন তারা বিজয়ীর আসনে বসে আছে। এখন 71-এর খুনি রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য হয়ে সংসদ ভবন দখল করেছে। পাকিস্তানের হয়ে যারা যুদ্ধ করেছিল এখন তারা ইতিহাসের বিজয়ী। এই চেষ্টার একটি বড় অংশ হলো জামায়াত ইসলামীর পুনর্বাসন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা। মার্কিন কংগ্রেসে 71-এর গণহত্যার স্বীকৃতির প্রস্তাবটি এই প্রেক্ষাপটে আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির পার্লামেন্টে যে গণহত্যার স্বীকৃতি আসছে, সেই গণহত্যার কারিগরদের বাংলাদেশেই পুনর্বাসন করা হয়েছে। এই বিপরীতমুখী পরিস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। রিসেট বাটনের যে রাজনীতি চালু করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো 71-এর বাংলাদেশকে মুছে দিয়ে 71 পূর্ব বাংলাদেশে ফেরত যাওয়া, যেখানে জামায়াত রাজাকারদের রাজনৈতিক অধিকার আছে, মুক্তিযুদ্ধের চেতনা নেই বলে কিছু নেই, যেখানে গণহত্যা হয়েছে বিতর্কের বিষয়, শহীদরা হয়েছে পরিসংখ্যান একটা সংখ্যা মাত্র। এমন বাংলাদেশ নির্মাণের প্রকল্প শুধু একটি রাজনৈতিক প্রকল্প নয়, এটি একটি সাংস্কৃতিক এবং আদর্শিক প্রকল্প যা বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করছে। খোদ পাকিস্তান সেনাবাহিনীর দলিলপত্র এবং আন্তর্জাতিক জার্নালগুলো গণহত্যার ভয়াবহতার সাক্ষী, কিন্তু আজ একদল তথাকথিত বুদ্ধিজীবী জুলাই সন্ত্রাসের সুবিধাভোগী সেই রক্তস্নাত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, মুক্তিযুদ্ধের অর্জনকে লঘু করা এবং শেখ মুজিবুর রহমানের অবদানকে মুছে ফেলা। ধানমন্ডি 32 নম্বরের ধ্বংসযজ্ঞ এবং জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত সেই ঘৃণ্য মানসিকতার বহিঃপ্রকাশ। এমনকি এই জাতীয় সংসদের এখনকার যিনি স্পিকার, সেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেছিলেন, আজকের বাংলাদেশ দেখলে বোঝা যায় না এই দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। আর উনি সেই সংসদের স্পিকার যেখানে একজন রাজাকার, যুদ্ধাপরাধী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য। আরেকটি স্বাধীনতা দিবস আপনি উদযাপন করছেন, অথচ গত বছরও যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতায়, তখন তারা দেশে স্বাধীনতার মুরাল, ভাস্কর্য সব বেরহমের মতো ভেঙেছে। মুক্তিযোদ্ধাদের যত্রতত্র মব সৃষ্টি করে আক্রমণ করেছে। আর সকল জুলাই সন্ত্রাসীদের আক্রোশের কেন্দ্রে থাকা বঙ্গবন্ধুকে নিয়ে নোংরামো করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুদিকাগার বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 বারবার ভাঙা হয়েছে। ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সত্যি বুকে হাত রেখে বলুন তো, বাংলাদেশের স্বাধীনতা দিবস ভয়হীন, ভীতিহীন ভাবে পালন করতে পারছেন? আপনার কি আসলেই মনে হচ্ছে যে আমরা পাকিস্তানিদের পরাজিত করে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনকারী জাতি? এখনো কথায় কথায় স্বাধীনতার ইতিহাস ধরে টান দিচ্ছে পরাজিতরা। এখনো দেশের প্রধানমন্ত্রী মনে করেন যে 25শে মার্চের কালরাত্রির ইতিহাস সঠিকভাবে নাকি লেখা হয়নি। দুঃখের বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র 71 সালে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তাব এসেছে বাংলাদেশের পাকিস্তানিদের হাতে ঘটে যাওয়া গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য। এমনকি স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার এবং রাজনীতি নিষিদ্ধের কথাও আসছে। কিন্তু হায়, দেশের ভেতর এখন এই রাজাকার স্বাধীনতা বিরোধীরা কেবল গণহত্যাকে স্বীকার করে না তা নয়, তারা একে বিকৃত করে। পাকিস্তানিদের হাতে ধর্ষণের শিকার হওয়া বাঙালি নারীকে নিয়ে কুৎসা গায়, আর দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রিসেট বাটন টিপে 1971কে 2024 দিয়ে প্রতিস্থাপন করতে চায়। এই তো স্বাধীনতা দিবস।
এই তো স্বাধীন বাংলাদেশ 2026। ভালো থাকবেন সবাই।